যে বিষয় নিয়ে কথা বলবো এটা হলো বিষয়টা বলেছেন যে ইতিহাসের পরিক্রমায় স্বাধীন সত্তায় আদি থেকে আধুনিক বাংলাদেশ। যদিও এটা আসলে কর্মশালা, কিন্তু কর্মশালায় কিছু কর্মও দিতে হয় যারা সামনে থাকে। তো সেই ধরনের প্রিপারেশন যদিও নাই, তবে আমরা একটু চেষ্টা করবো একটু ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে কথা বলার জন্য। আদি বাংলাদেশ নামক এই দেশের জন্ম 1971 সালে, কিন্তু আমরা বলছি আদি বাংলাদেশ হলো সেই বাংলাদেশ যে এই বাংলাদেশ ভূখণ্ডে যখন মানুষের বসতি শুরু হয়েছিল। আদতে বাংলাদেশের অবস্থানটা কোথায়? ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান হচ্ছে ভৌগোলিকভাবে, এটাকে প্রফেসর রিচার্ড লিটন বলেছেন ফ্রন্টিয়ার্স, মানে হলো প্রান্তভাগ। কিসের প্রান্তভাগ? উনি বলেছেন যে ওনার দৃষ্টিতে প্রান্তভাগ বলতে উনি বোঝাচ্ছিলেন যে এটা হলো দক্ষিণ এশিয়ার প্রান্তভাগ। অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে পশ্চিমে যাবেন, পশ্চিমে গেলে আপনি পশ্চিমবঙ্গ, তারপরে হলো মানে ইন্ডিয়ার পরে আপনি আরও পশ্চিমে যাবেন, আপনি পাকিস্তানে যাবেন, তারপরে আরও পশ্চিমে যাবেন আপনি আফগানিস্তান, ইরান, সেন্ট্রাল এশিয়া, হ্যাঁ, এই এলাকাগুলো পাওয়া যাবে। আর আপনি বাংলাদেশ থেকে পূর্ব দিকে যাবেন, প্রথমে আপনি পাবেন হলো মায়ানমার, তারপরে সরাসরি পূর্ব দিকে গেলে পাবেন চায়না, এবং একটু নিচের দিকে অর্থাৎ যেটাকে সাউথ ইস্ট এশিয়া বলা হয়, আপনি নিচের দিকে গেলে পাবেন মায়ানমার থেকে নিচে হলো থাইল্যান্ড, তারপরে লাওস, ভিয়েতনাম, এই দেশগুলো পাওয়া যাবে। তো বাংলাদেশের লোকেশনটা এই যে সাউথ ইস্ট এশিয়া এবং চায়না, এবং বাংলাদেশ থেকে সরাসরি আপনি যদি উত্তর দিকে যান তাহলে আপনি পাবেন তিব্বত মালভূমি এবং তার ওপাশে তিব্বত। ঠিক আছে? অর্থাৎ আমরা যদি লোকেশন হিসাবে দেখি, জিওগ্রাফিক্যালি বাংলাদেশ কাইন্ড অফ একটা মিডল পয়েন্ট। যদিও প্রফেসর রিচার্ড লিটন বলেছেন যে এটা প্রান্তভাগ, আমরা এটাকে আসলে বলতে পারি এটা একটা সেন্টার, এটা একটা কেন্দ্রীয় একটা ভূভাগ, যেটা আসলে প্রান্তীয় ভাগ না, এটা আসলে একটা কেন্দ্রীয় ভূভাগ। এবং এরপরে আমরা দেখব যে কিভাবে এই ভূভাগটা আসলে সত্যিকার অর্থে একটি কেন্দ্রীয় অঞ্চল হিসাবে বিকশিত হয়েছিল। তো বাংলাদেশের এই যে বাংলাদেশের লোকেশনটা আমরা জানলাম, তো এই বাংলাদেশের যে জিওপলিটিক্স, আদি বাংলাদেশের যে জিওপলিটিক্স, সেইটা সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। বাংলাদেশে মানুষের বসতি শুরু হয়েছে প্রায় আজ থেকে 3000 বছর আগে। আমাদের যে প্রাগইতিহাস এখনো পর্যন্ত যে এভিডেন্স আমরা পেয়েছি তাতে বলা যায় যে আর্লি ফার্স্ট মিলেনিয়াম বিসিতে আমাদের এই অঞ্চলে, এই ভূভাগে প্রথম মানুষের বসতি গড়ে উঠেছিল, স্থায়ী মানুষের বসতি গড়ে উঠেছিল। তার আগে ছিল কিনা আমরা এখনো নিশ্চিত না। এখন ইস্যু হলো যে এই যে বাংলার যে প্রাচীন মানুষের বসতি শুরু হলো, আমাদের এই অঞ্চলের মানুষের বসতির সাথে ভারতের যেই প্রাচীন যেই মানুষের বসতি এবং আমাদের এখানকার নগর গড়ে ওঠার সাথে ভারতীয় অংশে নগর গড়ে ওঠার এক ধরনের সম্পর্ক খুঁজে পান ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকরা। এবং আমরা যদি আদি জিওপলিটিক্যাল যেই সিনারিওটা আমরা দেখি, সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি, সেটা হলো যে 322 খ্রিস্টপূর্বাব্দে উত্তর ভারতে মৌর্য রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল। মৌর্য রাজবংশ নামে একটা বংশ ছিল, আপনারা নিশ্চয়ই জানেন। এবং তাদের রাজধানী ছিল হলো আপনার পাটালিপুত্র। বর্তমানে যে ভারতের বিহার রাজ্য আছে,
বিহারের রাজধানীর নাম হলো পাটনা। এই পাটনার প্রাচীন নাম হলো পাটালিপুত্র, এবং এই পাটালিপুত্র ছিল হলো মগধ নামে একটা রাজ্যের রাজধানী। সেই সময়ে, অর্থাৎ এটা আমি বলছি যে 5th সেঞ্চুরি BC, 6th সেঞ্চুরি BC, অর্থাৎ আজ থেকে 2500-2600 বছর আগে উত্তর ভারতে এবং মোটামুটি এই এই পুরো রিজিয়নটা জুড়ে 16টা মহাজনপদ গড়ে উঠেছিল। এই 1600 মহাজনপদের ভিতরে মগধ ছিল একটা জনপদ, এবং তার রাজধানী ছিল হলো পাটালিপুত্র। তো আজকে আমরা দক্ষিণ এশিয়ার ক্ষমতার যে ভরকেন্দ্র, সেটা কোথায়? সেটা কিন্তু দিল্লি। বর্তমানে যেই দিল্লি, যেটা সেই মডার্ন দিল্লির আধুনিক মানে প্রাচীন সংস্করণ হলো এই মগধ, পাটালিপুত্র। বোঝা গেছে? সো এখন যেরকম, কিংবা আমরা মধ্যযুগে দেখেছি যে দিল্লির সাথে ঢাকায়, দিল্লির সাথে সোনারগাঁয়ে, দিল্লির সাথে পান্ডুয়ার এক ধরনের ফাইট হচ্ছে, এবং বর্তমানকালে আমরা লক্ষ্য করি যে দিল্লির সাথে ঢাকার এক ধরনের ফাইট হচ্ছে। ঠিক একইভাবে একেবারে প্রাচীন সময়ে এই মগধের সাথে আপনার এই বাংলার এক ধরনের ফাইট ছিল। সেই ফাইটটা কেমন ছিল সেটা সম্পর্কে আপনাদেরকে একটু আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের এভিডেন্স অপ্রতুল, কিন্তু যতটুকু জানা যায় তার ভিত্তিতে আমরা বোঝার চেষ্টা করব, যদি সময় অ্যালাউ করে। আমি একটু কনফিউজ। তো যেটা বলছিলাম সেটা হলো যে, তাহলে বাংলায় যেই মানব বসতি গড়ে উঠলো আদি বাংলাদেশে, এবং আমরা খেয়াল করলাম, আমাদের কাছে এভিডেন্স আসছে যে 4th 5th সেঞ্চুরির ভেতরেই এই অঞ্চলে প্রাচীন নগর রাষ্ট্র গড়ে উঠেছিল। এবং প্রত্নতাত্ত্বিকরা দাবি করছেন যে এই নগর রাষ্ট্রের নাম ছিল লৌহিত্য, যেটি গড়ে উঠেছিল ব্রহ্মপুত্র নদের নিম্ন অববাহিকায়, যার কেন্দ্র ছিল ওয়ারি বটেশ্বর। এবং ঠিক সমসাময়িক সময়কালে যখন ওয়ারি বটেশ্বরে নগর গড়ে উঠেছে, এবং এখান থেকে মুদ্রা জারি হয়েছে, যে মুদ্রাগুলো ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা। এই ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, এই যে তৎকালীন প্রাচীন ভারতের যে সমস্ত প্রাচীন জনপদগুলো ছিল, সেই জনপদগুলো থেকেও বিভিন্ন ধরনের ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা জারি হতো। এক একটা জনপদ থেকে আরেকটা জনপদের রৌপ্য মুদ্রার বৈশিষ্ট্য ছিল আলাদা, তাদের ছাপ ছিল আলাদা। এবং ওয়ারি বটেশ্বরের যেই রৌপ্য মুদ্রাগুলো পাওয়া গিয়েছে, সেই রৌপ্য মুদ্রাগুলোর ছাপ ভারতের অন্য জায়গায় পাওয়া রৌপ্য মুদ্রার ছাপের থেকে আলাদা। এবং মহাভারত থেকে একটা ইনফরমেশন আমরা পাচ্ছি যে লৌহিত্য নামে একটা জনপদ ছিল ব্রহ্মপুত্র উপত্যকায়, এবং এখনো পর্যন্ত আপার মিডল থেকে, অর্থাৎ আসাম থেকে শুরু করে একেবারে নিম্ন ব্রহ্মপুত্র অববাহিকা, অর্থাৎ যেখানে ভৈরব, আপনার কিশোরগঞ্জের ভৈরব, যেখানে আসলে ব্রহ্মপুত্র নদী মেঘনার সাথে মিলিত হয়েছে, এই যে পুরো তার প্রবাহপথ, এই প্রবাহপথে এই প্রাচীন সময়ের কোনো প্রত্নস্থান আমরা এখনো পর্যন্ত পাইনি। ফলে ধারণা করছেন আর্কিওলজিস্টরা যে এই ওয়ারি বটেশ্বর ছিল প্রাচীন লৌহিত্য জনপদের কেন্দ্র, রাজধানী, এবং এই জনপদটা ছিল একটা স্বাধীন জনপদ, যে অন্য জায়গা থেকে আলাদা ছিল। এখন প্রশ্ন আসে যে তারপরে কি ঘটেছিল, কিংবা তার আগেই বা কি ঘটেছিল, কিভাবে এখানে নগর গড়ে উঠেছিল। আমাদের কাছে যে প্রমাণ আমরা পেয়েছি তাতে করে দেখতে পাচ্ছি যে এখানে আসলে একটা কৃষিজীবী সমাজ গড়ে উঠেছিল। তারা তাদের কৃষি পণ্যের উদ্বৃত্তের মাধ্যমে তারা একটি সমৃদ্ধ নগর সভ্যতার দিকে পরবর্তীতে অগ্রসর হয়েছিল, এবং তারই পরিণতিতে এই স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটেছিল। এবং সেই সময়ে খুব সম্ভবত শুধু একটি রাজ্যই না, আরও একাধিক ছোট ছোট এরকম জনপদ গড়ে উঠেছিল সমসাময়িক সময়কালে এবং তারও পরবর্তী সময়কালে।
অর্থাৎ সেই সময়ের বাংলা ছিল বিভিন্ন জনপদে বিভক্ত, ছোট ছোট জনপদে বিভক্ত। তার ভিতরে একটা জনপদ ছিল পুন্ড্র, যার কেন্দ্র হিসেবে বলা হয় মহাস্থানগড়কে। সেই সময় আরেকটা জনপদ ছিল বঙ্গ, যেটা আসলে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি যে কোথায় ছিল সেই প্রাচীন বঙ্গের অবস্থান। খ্রিস্টপূর্ব 8ম শতকে কিছু টেক্সট থেকে এই ধরনের ধারণা পাওয়া যায়, কিন্তু এখনো পর্যন্ত সেই বঙ্গের খোঁজ আমরা পাইনি। আরও যদি আমরা গবেষণা করি তাহলে পেতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে এই অঞ্চলের যেই ছোট ছোট জনপদগুলো ছিল, এই জনপদগুলো তারা স্বকীয় বৈশিষ্ট্য মণ্ডিত ছিল, এবং এখানে আমরা বহির প্রভাব দেখতে পাই না। তবে আমরা যে সমস্ত আর্টিফ্যাক্ট এখানে পাই সেটা প্রমাণ করে যে এই সময়ে, অর্থাৎ একেবারে আর্লি পিরিয়ডে, আপনার 2500 থেকে 2000 এই সমসাময়িক সময়কালে আমাদের এই যে নগরকেন্দ্রগুলো ছিল, এই যে রাজ্যগুলো ছিল, তাদের সাথে আশপাশের, অর্থাৎ এই যে উত্তর ভারতীয় যে রাজ্যগুলো ছিল, দক্ষিণ পূর্ব এশিয়ার যেই দেশগুলো ছিল, থাইল্যান্ড এবং মায়ানমার, তাদের সাথে এক ধরনের ট্রেড এবং কালচারাল কন্ট্যাক্ট ছিল। এবং পরবর্তীকালে আমরা যেটা দেখি যে গ্রিক বীর আলেকজান্ডার, তিনি আসছিলেন ভারত আক্রমণের জন্য, সেটা 327 খ্রিস্টপূর্বাব্দে। এবং তার সাথে আসা যে সমস্ত ঐতিহাসিকরা ছিলেন, তারা এটা লিখে গিয়েছেন যে তারা যখন ভারতে আসলেন, বিপাশা নদীর তীরে আসার পরে তারা জানতে পারলেন যে পূর্ব দিকে একটা শক্তিশালী রাজ্য আছে। সেই রাজ্যে বসবাস করে গঙ্গারিডাই নামে একটা দুর্ধর্ষ জাতি। তাদের আছে বিশাল হস্তি বাহিনী, এবং তাদের সাথে যুদ্ধ করতে গেলে তারা পরাজিত হওয়ার সম্ভাবনা আছে। এবং সেটা বুঝতে পেরে আলেকজান্ডারের যে সৈন্যবাহিনী ছিল, তারা আলেকজান্ডারকে বলল যে আমরা আর সামনে যেতে পারবো না। তাহলে কোথায় ছিল সেই গঙ্গারিডাইরা জাতির বসবাস? সকল ঐতিহাসিক একমত যে এইটা ছিল বাংলা। এখন বাংলার কোথায় ছিল? এখন তো বাংলা ভাগ হয়ে গেছে, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা। আপনারা জানেন যে প্রত্নতাত্ত্বিক গবেষণায়, ইতিহাসের গবেষণায় পশ্চিম বাংলার গবেষকরা আমাদের চাইতে অগ্রগামী ছিল, এবং তারা তমলুক নামে একটা আর্কিওলজিক্যাল সাইট আছে। আপনি যদি সরাসরি পশ্চিম দিকে যান আপনার এই খুলনা দিয়ে, তাহলে ওই তমলুক নামে, এটা হচ্ছে একেবারে বঙ্গোপসাগরের কাছাকাছি জায়গায় আর কি, হ্যাঁ, মানে যে কোস্টাল এরিয়ার কাছাকাছি, লাইক আমাদের যশোর কিংবা ফরিদপুর, এই ধরনের আর কি। তো এই তমলুককে কেউ বলেছে যে এইটাই ছিল গঙ্গারিডাই জাতির বসবাসের জায়গা। পরবর্তীকালে বাংলাদেশে ওয়ারী বটেশ্বরে গবেষণা করেছেন প্রফেসর সুবিত মুস্তাফিজুর রহমান। তিনি এভিডেন্স সহকারে দাবি করেছেন যে এই ওয়ারী বটেশ্বর ছিল গঙ্গারিডাই জাতির বসতির জায়গা, অর্থাৎ গঙ্গারিডাই জাতি বসবাস করতো ওয়ারী বটেশ্বরে। তবে আমার মনে হয় যে ওয়ারী বটেশ্বরে ছিল, তবে শুধু ওয়ারী বটেশ্বরে না, পুরো বেঙ্গল ডেল্টা জুড়েই এই জাতির বসবাস ছিল। ফলে এই অঞ্চলটা ভৌগোলিকভাবে এবং পলিটিক্যালি এটা কিন্তু উত্তর ভারতীয় যেই ক্ষমতা কাঠামো, মগধ কেন্দ্রিক যেই ক্ষমতা কাঠামো, সেই ক্ষমতা কাঠামো থেকে এটা খুব সম্ভবত এটা আলাদা ছিল। এবং আমরা তারও পরবর্তীকালে দেখি যে এখানে মহাস্থানগড়ে একটা লিপি পাওয়া গেল, যেটাকে বলা হচ্ছে মহাস্থান ব্রাহ্মী লিপি। এটা সময়কাল জানা যায় না, তবে ঐতিহাসিকরা বলেন যে এটা ছিল হলো এই যে মগধ কেন্দ্রিক যে মৌর্য শাসন, এই মৌর্যদের
শাসন বিস্তারের একটা প্রমাণ হলো এই মহাস্থান ব্রাহ্মী লিপি। এই একটি মাত্র এভিডেন্স আমরা পাই যার ভিত্তিতে ধারণা করা যায় যে মগধের সরাসরি প্রভাব এই আদি বাংলাদেশে ছিল। তবে সেখানে আরও কিছু এভিডেন্স পাওয়া গেছে, যেমন ধরেন আপনার ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা। আমি আগেও যেটা বলেছি আপনাদেরকে যে ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা এক একটা রাজ্যের আলাদা আলাদা তাদের স্বকীয়তা এবং তাদের আত্মপরিচয়ের স্মারক ছিল। এক একটা জনপদ থেকে আরেকটা জনপদের মুদ্রার চিহ্ন আলাদা ছিল। তো সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর, ওনার নাম হচ্ছে সুস্মিতা বসু মজুমদার, উনি কয়েন নিয়ে গবেষণা কয়েন নিয়ে কাজ করেন। উনি বলেছেন যে মহাস্থানগড়ে যেই মুদ্রাগুলো পাওয়া গেছে সেই মুদ্রাগুলো মৌরিয়ান যে মুদ্রা সেই মুদ্রা থেকে আলাদা। যদিও প্রফেসর বুলবুল আহমেদ দাবি করেছেন যে মহাস্থানগড়ের মুদ্রা আর মৌরিয়ান মুদ্রা সেম মুদ্রা, মানে একই ধরনের, কিন্তু বৈশিষ্ট্য বিচারে সুস্মিতা বসু মজুমদার তিনি দ্বিমত করেছেন যে মহাস্থানগড়ের যে মুদ্রা রৌপ্যমুদ্রা আর মৌরিয়ান অর্থাৎ মগধের যে মুদ্রা সেটা থেকে আলাদা। অর্থাৎ বিষয়টা একেবারে যে খুব ক্লিয়ার এভিডেন্স যে এখানে মৌর্য আধিপত্য ছিলই সেটা বলা যায় না। মনিকাইল স্মিথ, তিনি প্রফেসর, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি বার্কলে, তিনি একটি গবেষণা করেছেন এই মৌর্য সাম্রাজ্যের যেই সবচেয়ে আপনার কি বলা যায় এটাকে, যে চিহ্নবাহী যেই এভিডেন্সটা, সেটা হচ্ছে আপনার অশোকান পিলার। অশোকান পিলার নামে একটা পিলার। এই পিলার আপনার বিহার থেকে শুরু করে, পূর্ব দিকে বিহার থেকে শুরু করে একেবারে কান্দাহার পর্যন্ত, আফগানিস্তানের কান্দাহার পর্যন্ত পাওয়া গেছে। এদিকে আপনার উপরে নেপাল পর্যন্ত পাওয়া গেছে। কিন্তু তার নিচে ইভেন উড়িষ্যা থেকে শুরু করে, উড়িষ্যা, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কোথাও এই অশোকান পিলার পাওয়া যায়নি। এমনকি মহাস্থানগড়ে তো একটা আপনার ব্রাহ্মী লিপি পাওয়া গেল, যেটার ভিত্তিতে বলা যায় যে তারা কেউ কেউ দাবি করছে যে এখানে মৌর্য প্রভাব ছিল, কিন্তু পশ্চিমবাংলায় এমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি। শুধুমাত্র একটি এভিডেন্স, শুধু একটি এভিডেন্সের ভিত্তিতে এটা বলা খুবই মুশকিল যে এই অঞ্চলে মৌর্যদের প্রভাব অথবা সরাসরি রাষ্ট্র কাঠামো বিস্তৃত লাভ করেছে। এই একটি এভিডেন্স ছাড়া আমাদের কাছে আসলে বাংলায় এই উত্তর ভারতীয় যেই ক্ষমতা কাঠামো, যেটা আধুনিক দিল্লির পূর্বসূরি মগধের যে প্রভাব, সেটা আমরা দেখি না। অর্থাৎ প্রাচীন বাংলা পুরোটা সময় জুড়ে এক ধরনের স্বাধীনতা ভোগ করেছে। তারা নিজেদের মতো করেই নিজেরা তাদের সমস্ত ব্যবস্থাপনা পরিচালনা করেছে। মৌর্যদের পরে আমরা দেখি যে শুঙ্গ এবং কুষাণরা আসছিল উত্তর ভারতের ক্ষমতায়। এখানে আমরা কিছু এভিডেন্স পাই, বিশেষ করে আর্ট অবজেক্ট। এই আর্ট অবজেক্ট কিছু পাওয়া যায় যাতে করে বোঝা যায় যে তাদের সাথে খুব সম্ভবত একটা কালচারাল কন্ট্যাক্ট এখানে ছিল। এবং তারও পরবর্তীকালে আপনারা জানেন যে গুপ্ত রাজবংশ এই মগধের রাজ ক্ষমতায় আসে। গুপ্তরা যখন মগধের ক্ষমতায় আসে, সেই সময়ে বাংলা ঠিক একইভাবে বিভিন্ন জনপদে বিভক্ত ছিল বলে ধারণা করা হয়। এবং আমরা দেখি যে শুধুমাত্র উত্তরবঙ্গে, অর্থাৎ
রাজশাহী, মেইনলি রাজশাহী বিভাগে প্রায় 11টি তাম্রশাসন পাওয়া যায়। এই 11টি তাম্রশাসন ছিল গুপ্তদের তাম্রশাসন, গুপ্ত শাসকদের তাম্রশাসন, যেগুলো ছিল প্রধানত আপনার ভূমিদানপত্র, এবং এই ভূমিদানপত্রগুলো প্রধানত ছিল হলো বিভিন্ন ধরনের ব্রাহ্মণ্য যে মন্দিরগুলো ডেভেলপ করেছিল সেই মন্দির পরিচালনার জন্য এই ভূমিগুলো দান করা হয়। এবং সাথে সাথে এইটাও আমাদের আমাদের ইয়ে করা দরকার যে এই গুপ্তদের সময়ে মূলত বাংলায় ব্রাহ্মণরা এসেছে। ব্রাহ্মণদের আরেকটা নাম হলো আর্য। এই আর্যদের আরেকটা নাম হলো ইন্দো ইউরোপিয়ান ভাষাগোষ্ঠী। বিভিন্নভাবে এদের পরিচয় বিভিন্ন জায়গায় আছে, এক একজন এক একভাবে লেখে। এবং আপনারা জানেন যে এই যে হিন্দু ধর্ম নামে যে ধর্মটা আমরা দেখি, এই ধর্মটা কিন্তু হিন্দু ধর্ম, এটা কিন্তু কলোনিয়াল পিরিয়ডে এই নামকরণটা আসে, কিন্তু আদতে ব্রাহ্মণ্য ধর্ম ছিল আমাদের এখানকার আপনার এই হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীনতম রূপ, যদি আমরা বলি এইভাবে। আবার অন্যভাবে বলা যায় যে সনাতন ধর্ম যেটা বলা হয়, সনাতন ধর্মটা আসলে কি? সনাতন ধর্ম হলো যে যেটাকে বলা হচ্ছে যে মানুষ সাধারণভাবে তার বিশ্বাস থেকে যে কাজগুলো সে করে। আমরা কিন্তু ইসলামের ইতিহাসের মানে যে প্রাথমিক ইতিহাসে আমরা যে দেখি যে আরবে মানুষ কী করতো, তারা একটা বড় গাছ দেখলে তার কাছে সিজদা করে ফেলতো যে এইটাই বোধহয় আমার খোদা, তিনিই আমাকে সৃষ্টি করেছেন, অথবা তার কাছে কিছু চাইলে কিছু পাওয়া যাবে। এটা মানুষের একটা স্বাভাবিক নেচার, মানুষ এভাবেই চিন্তা করে। যদিও ইসলাম এসে এই ধারণাগুলোকে ভেঙে দিয়েছে। তো এই যে বাংলায় যে মানুষেরা ছিল প্রাচীনকাল থেকে, তাদের ভিতরেও নানান ধরনের এরকম বিশ্বাস ছিল, সেগুলোকেও কিন্তু অনেক সময় এই সনাতন ধর্ম হিসাবে, সনাতন ধর্মীয় বিশ্বাস হিসাবে মনে করা হয়। সেটা অন্য আলোচনা, আজকে আমরা সে আলোচনায় যাব না। তো শুধু এতটুকু বলে রাখি যে এই যে ব্রাহ্মণ যারা এসে এই এলাকায় আগে থেকে বসবাসরত প্রাচীন জনগোষ্ঠী, যারা এখানে নগর সভ্যতা গড়ে তুলেছিল, যারা এখানে কৃষি সভ্যতা গড়ে তুলেছিল, তারা এসে এই ব্রাহ্মণরা এখানে এসে তারা এখানে কি তৈরি করলো? তারা এক ধরনের জাতিভেদ প্রথা চাপিয়ে দিল। তার আগে এখানে এই ধরনের কোনো জাতিভেদ প্রথার প্রমাণ ছিল না। তো এরপরে আমরা যেটা দেখলাম, মোটামুটিভাবে এই গুপ্ত পিরিয়ডের একটি এভিডেন্স আমরা পাই, যেটাকে বলা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি নামে একটি ছোট্ট একটা তাম্রশাসন পাওয়া গিয়েছে, যেটি পাওয়া গেছে ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ নামে একটা জায়গায়। আমরা সবাই এলাহাবাদের নাম জানি, বড় একটা সিটি। এই এলাহাবাদ প্রশস্তিতে অনেক জায়গার নাম আছে যেখানে গুপ্ত সাম্রাজ্য বিস্তৃত ছিল। তার ভেতরে একটা জায়গার নাম সমতট। অনেক ইতিহাসবিদ কোনো ধরনের প্রমাণ ছাড়াই, কোনো ধরনের লিঙ্কিং ছাড়াই ওই সমতটকে আমাদের যে কুমিল্লা ময়নামতির যে সমতট, এই সমতটের সাথে লিঙ্ক আপ করে দিতে চান। কিন্তু আদতে এলাহাবাদ প্রশস্তির যে সমতট আর ময়নামতির যে সমতট, এটা যে এক, এটার কোনো এভিডেন্স নাই। আর্কিওলজিক্যাল এভিডেন্সও নাই, হিস্টোরিক্যাল কোনো এভিডেন্সও নাই। এবং শুধু তাই না, আমরা এখনো পর্যন্ত ওই এলাকায় গুপ্ত সাম্রাজ্য যে সময়টাই ছিল, 4th সেঞ্চুরি এডি, এই সমসাময়িক সময়কালের কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্সও পাওয়া যায়নি। ওই সময় মানব বসতি ছিল, সেই ধরনের এভিডেন্সই ওখানে এখন থেকে পাওয়া যায়নি।
তো সমতট ধারণাটা আমাদের এখানে আসছে আরও পরে 7th সেঞ্চুরি এডিতে, খ্রিস্টীয় 7ম শতকে এখানে সমতটের আইডিয়াটা আসছে। অর্থাৎ গুপ্ত অধিকারের যেই কথা কিছু কিছু ঐতিহাসিক বলে থাকেন যে এটা আপনার সমতট পর্যন্ত বিস্তৃত ছিল, এটা এক ধরনের বাগাড়ম্বর, এটা আসলে ছিল না। এখানকার লোকাল পিপলই এই এলাকাটা শাসন করেছে, অথবা তাদের মনোনীত ব্যক্তি, অথবা তারা তাদের মতো ছিল এখানে। এরপরে আমরা যেটা দেখি আপনার আমাদের এখানে গুপ্তদের পরে একটা সময় 6th সেঞ্চুরি, 5th সেঞ্চুরি, 6th সেঞ্চুরি, এই সমসাময়িক সময়কালে আমাদের এখানে যেটা বলা হয় যে মাৎসর ন্যায় দেখা দিয়েছে, অর্থাৎ একটা ধরনের অরাজকতা ছিল। এবং এই অরাজকতার সময়টাকে আমরা যদি ইসলামের ইতিহাসের সাথে সংযুক্ত করি তাহলে এটা কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবে আসছিলেন ঠিক সেই সময়ে আমাদের এইখানে এই অরাজকতাটা চলছিল। এবং সেই সময়ে শশাঙ্ক নামে একজন বাঙালি, মানে এই অঞ্চলের অধিবাসী আর কি, তখনও তো বাঙালি হয়ে উঠি নাই আমরা, সেটা আরেকটা আলাপ যে কখন থেকে আমরা বাঙালি। হ্যাঁ, তো এই শশাঙ্ক কিছুদিন এখানে, এবং তাকে বলা হয় যে প্রথম স্বাধীন নৃপতি, আদি বাংলার স্বাধীন নৃপতি বলা হয় শশাঙ্ককে। শশাঙ্ক শৈব ধর্মের উপাসক ছিলেন বলে জানা যায়। এবং তাকে বলা হয় যে, এবং তিনি মোটামুটিভাবে একটা কন্ট্রোল এনেছিলেন। এবং এর পরেই আমরা দেখি যে পাল রাজারা বাংলার শাসন ক্ষমতায় আসে। পাল রাজাদেরকে বলা হয় যে তারা বরেন্দ্রের সন্তান, বরেন্দ্রভূমির সন্তান। বরেন্দ্রভূমি মানে আমাদের যে রাজশাহী, তারপরে দিনাজপুর, বগুড়া, এই যে বিস্তীর্ণ এলাকার যে উঁচু ভূভাগ, প্লেস্টোসিন ল্যান্ডস্কেপ, সেই এলাকাটাকে বরেন্দ্রভূমি বলা হয়। তো এই বরেন্দ্রভূমির সন্তান ছিলেন পাল শাসকেরা। আপনারা খেয়াল করেন বাংলায় কিন্তু আমরা উত্তর ভারতীয় যে শাসক গোষ্ঠী তাদের পদচিহ্ন আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। এবং পালরা যখন ক্ষমতায় আসলো, পালরা ক্ষমতায় আসার পরে তারা শুধুমাত্র পুরো নর্থ বেঙ্গলকেই তারা একটা তাদের শাসন কাঠামোর আওতায় আনে নাই। তাদের পাওয়ারটা, তাদের ক্ষমতা কাঠামোটা তারা বিস্তৃত করেছিল উত্তর ভারত পর্যন্ত। প্রাচীন ভারতের সুপার পাওয়ার হাউস। তো এই পালরা এসে একেবারে কনৌজ নামে একটা জায়গা আছে, সেই পর্যন্ত তারা অভিযান চালিয়ে তাদের আয়ত্তে নিয়ে আসে। এবং আপনারা জানেন যে 10ম শতক পর্যন্ত পালরা বাংলার শাসন ক্ষমতায় ছিল। এবং সাম্প্রতিককালে যে প্রত্নতাত্ত্বিক গবেষণা চলছে বাংলাদেশে, আমরা সেখানে দেখতে পাচ্ছি যে একেবারে আপনার বাগেরহাট, সাতক্ষীরার মতো সীমান্তবর্তী, উপকূলবর্তী অঞ্চলে আমরা পাচ্ছি, আপনার কি বলে এটাকে, যে বৌদ্ধ মন্দির পাচ্ছি, বৌদ্ধ আপনার বিহার পাওয়া যাচ্ছে, মাটির নিচ থেকে বের হয়ে আসতেছে। তার মানে হলো যে খুব সম্ভবত পালরা অর্থাৎ পাল শাসকেরা শুধুমাত্র উত্তরবঙ্গেই তাদের শাসন কাঠামো সীমাবদ্ধ রাখেনি, খুব সম্ভবত এই দক্ষিণেও তাদের ইনফ্লুয়েন্স, তাদের প্রভাব ছড়িয়ে পড়েছিল। যদিও আমরা এই পর্যায়ে আসলে খুব বেশি নিশ্চিত করে কিছু বলা সম্ভব না, আমাদের আরও কাজ করলে আরও এই বিষয়ে নিশ্চিত এভিডেন্স পাওয়া যাবে আর কি, আরও নির্ভরযোগ্য এভিডেন্স পাওয়া যাবে, তার ভিত্তিতে আমরা কথা বলতে পারবো। তো পালদের পরে আমরা দেখলাম যে সেনরা আসলো, এবং সেনরা ছিল হচ্ছে অল্প একটু সময়, তারা 60 বছর কিন্তু বাংলার ক্ষমতায় ছিল, অনলি 60 ইয়ার্স। এবং তারা ছিল মূলত কর্ণাটকের অধিবাসী।
এবং আপনার পালদের অধীনেই তারা সামন্ত রাজা হিসেবে ছিল এবং তারা সেখান থেকে ধীরে ধীরে স্বাধীনতা ঘোষণা করে। আপনারা জানেন রাজশাহীর গোদাগাড়ি নামে একটা জায়গা আছে, রাজশাহী জেলার গোদাগাড়ি একটা জায়গা আছে, ওখানে এই প্রথম এই পালদের যে বিজয় সেন তিনি রাজধানী স্থাপন করেছিলেন সেখানে। এটা এরকম একটা এভিডেন্স আমরা পেয়েছি। বিশেষ করে লিপিসূত্রে এই ধরনের একটা এভিডেন্স পাওয়া যায় এবং পরবর্তীকালে আমরা আর্কিওলজিক্যাল এক্সপ্লোরেশন করেও তার কিছু সত্যতা পাওয়া গিয়েছে। অর্থাৎ এই যে সেনরা আসলো, সেনরা এসে মাত্র 60 বছর বাংলার শাসন ক্ষমতায় ছিল এবং তারা কর্ণাটক থেকে এসেছিল এবং তারা কিন্তু এই যে অল্প কিছুদিন থাকতে পারলো, এর ভিতরে কিন্তু তারা সিরিয়াস যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলায় আপনার কি বলে এটাকে, যে জাত প্রথা এবং ব্রাহ্মণ্যবাদ, আমি এটাকে হিন্দু ধর্ম বলি না, এটা আসলে ব্রাহ্মণ্য ধর্ম, এটা নট হিন্দু রিলিজিয়ান। এই ব্রাহ্মণ্য ধর্মের ভিত্তিতে জাতিভেদ প্রথাকে তারা এমন কঠোরভাবে এখানে আরোপ করেছিল যে এখানকার সাধারণ মানুষ, কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি, তারা চতুর্থ শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছিল। তাদের অধিকার বঞ্চিত করা হয়েছিল এবং খুব সম্ভবত এই ধরনের একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির কারণেই তারা খুব বেশি দিন এখানে থাকতে পারেনি। যখনই মুসলিম বাহিনী এখানে আসছে, সাথে সাথে মুসলিম বাহিনীকে স্থানীয় লোকজন স্বাগত জানিয়েছে এবং তাদের পতন হয়েছে। বর্তমানের সাথে বোধহয় কিছু প্রমাণ পাওয়া যায়, কিছু আঁচ করা যায়। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা দেখলাম যে বাংলায় বহির্শক্তির প্রভাব এবং এই যে সময়কালটা ঠিক যখন 7-8 সেঞ্চুরি, এই সময়ে ধীরে ধীরে ভারতের ক্ষমতার ভরকেন্দ্র মগধ থেকে ধীরে 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 দিল্লিতে চলে গেছে। এটা 7-8 সেঞ্চুরি। পৃথ্বীরাজ চৌহান, আমি যদি ভুল না বলে থাকি, খুব সম্ভবত এই পৃথ্বীরাজ চৌহান অথবা এদের মাধ্যমেই ভারতের রাজনীতির ভরকেন্দ্র, ক্ষমতার ভরকেন্দ্র মগধ থেকে চলে গেল দিল্লিতে এবং এই দিল্লিকে ক্ষমতার আরও বেশি স্ট্রং কেন্দ্র হিসেবে গড়ে তুলল পরবর্তীকালে যখন মুসলমানরা এখানে আসছে। মূলত দিল্লিকে গড়ে তুলেছিল মুসলমানেরা এবং এই দিল্লির সাথে আমরা দেখলাম যে আমাদের এখানে যে মুসলিম যেই শাসন শুরু হলো 1204 খ্রিস্টাব্দে, যখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি নদিয়া অধিকার করলেন এবং তিনি কিন্তু আসছিলেন সেই সময়ে মুহাম্মদ ঘোরি নামে যে শাসক ছিলেন তার প্রতিনিধি হিসাবে এবং তিনি যে মুদ্রা জারি করেছিলেন সেই মুদ্রায় লেখা আছে মুহাম্মদ বিন সাম, তার নাম লেখা আছে। অর্থাৎ বখতিয়ার খলজি দিল্লির প্রতিনিধি হিসাবে এখানে এসেছিলেন। পরবর্তীকালে আমরা দেখি যে দিল্লির এই যে প্রভাবটা আমরা যদি মধ্যযুগের যে কালানুক্রম, অর্থাৎ 1204 থেকে এখানে মধ্যযুগ শুরু হয়ে গেল, বোঝা গেছে। মুসলমানরা আসার সাথে সাথে আমাদের ইতিহাসের এটাকে এইভাবে কালানুক্রম ভাগ করা হয়েছে। সেটা নিয়ে প্রশ্ন আছে, সেটা নিয়ে অন্য আলাপ, কিন্তু আমরা আপাতত এটাকে ধরেই আমরা সামনে আগাবো। অর্থাৎ 1204-এ এখানে আবার সরাসরি দিল্লির একটা প্রভাব এখানে তৈরি হলো থ্রু মুসলিম এই আর্মি। কিন্তু দিল্লি খুব বেশি দিন এটা বলবৎ রাখতে পারে নাই। 1338 খ্রিস্টাব্দে একটা সরাসরি বিদ্রোহ হলো, সেটা সোনারগাঁ প্রথম দিল্লির বিরুদ্ধে বিদ্রোহের প্রতীক। এই সোনারগাঁ, পূর্ব বাংলার সোনারগাঁ, বাংলাদেশের সোনারগাঁ, এবং সেখানে ফখরুদ্দিন মোবারক শাহ 1338 খ্রিস্টাব্দে তিনি স্বাধীনতা ঘোষণা করলেন। এবং আমরা দেখলাম যে
ফখরুদ্দিন মোবারক শাহ স্বাধীনতা ঘোষণার সেই সময়ে তার 1342 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি পান্ডুয়া গৌড় সেখানে তিনি ক্ষমতায় আরোহণ করলেন এবং 1352 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ সোনারগাঁ অধিকার করে পুরো বাংলাকে একটা একক ভৌগোলিক রাষ্ট্রীয় কাঠামো দান করলেন এবং তিনি নাম ধারণ করলেন শাহ-ই-বাঙ্গালা। এই প্রথম আমরা ইতিহাসে বাংলার নামটা পাই। তো যদি কাউকে বাঙালি জাতীয়তাবাদী, উনি আসলে এক ধরনের জাতীয়তাবাদী নেতাই ছিলেন, এক ধরনের বাঙালি জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন এগেনস্ট দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে। এবং 1352-53 খ্রিস্টাব্দে ফিরোজ শাহ তুগলক এই আপনার শামসুদ্দিন ইলিয়াস শাহের বিরুদ্ধে সিকান্দার শাহ, তার ছেলে সিকান্দার শাহ তখন এই সোনারগাঁয়ে ছিল, তাদের বিরুদ্ধে একটা করলেন, কি বলবো এটাকে, একটা বড় অভিযান পরিচালনা করলেন এবং সেই যুদ্ধে তারা কিন্তু এই পরাজিত করতে পারে নাই। আমি কি সময় বেশি দিয়ে ফেলতেছি? আচ্ছা, না মনে হয়। ওকে, তো আমরা দেখলাম যে সেখানেও আপনার ফিরোজ শাহ তুগলক বাংলা শাসককে পরাজিত করতে পারেন না, বরঞ্চ তারা পরাজিত হয়ে তারা এখান থেকে চলে গেছে। এবং 1204 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1338 খ্রিস্টাব্দ, যে সময়টাকে বলা হয় বাংলায় দিল্লি সালতানাতের অধীন, বাংলা দিল্লি সালতানাতের অধীনে বাংলা, 1204 থেকে 1338। কিন্তু এই সময়টা দিল্লি বারবার এখানে তার গভর্নর পাঠাতো, শাসক পাঠাতো এবং তারা এখানে এসেই স্বাধীনতা ঘোষণা করে দিত। ঠিক আছে, এইটা খুব ফ্রিকোয়েন্টলি ঘটত, যে কারণে এই জায়গাটাকে ওই দিল্লির যারা ইতিহাসবিদ তারা এই জায়গাটাকে বলেছে বিদ্রোহের নগরী, বিদ্রোহের দেশ। ঠিক আছে, তো সেই বিদ্রোহ তো এখনো জারি আছে, এটা আসলেই বিদ্রোহের দেশ। এখানে কেউ কাউকে জোর করে শাসন করা, এটা 1000 বছরের ইতিহাস এই জমিনের, যে আপনি জোর করে এই জমিনের মানুষকে আপনি শাসন করতে পারবেন না। তো আমরা দেখলাম যে দিল্লি কিন্তু আসলে খুব বেশি এখানে করতে পারেনি, মানে প্রভাব বিস্তার করতে পারেনি। 1338 থেকে 1538 খ্রিস্টাব্দ একেবারে ঠিক টানা 200 বছর বাংলা স্বাধীন সুলতানি শাসনের অধীনে ছিল। এরপরে আপনার মুঘলরা আসছে, কিন্তু মুঘলরা এসেও একই পরিণতির মুখোমুখি হয়েছে। তারা বারবার কিন্তু আপনার কি হয়েছে, এখানে এই বিদ্রোহের সম্মুখীন হয়েছে, বারবার বিদ্রোহ হয়েছে। ফলে তারা এখানে খুব স্বস্তির সাথে এখানে শাসন কাজ চালাইতে পারে নাই। এবং একটা পর্যায়ে এসে আমরা দেখলাম যে তারা হাল ছেড়ে দিয়ে এখানে ওই যে আপনার নবাবদের হাতে ছেড়ে দিয়ে তারা এখানে আর তাদের সরাসরি কোনো ছিল না। মানে নামে থাকলেও কার্যত এখানে দিল্লির কোনো কর্তৃত্ব ছিল না শেষ পর্যন্ত। তো এইভাবেই কিন্তু ফাইনালি 1757 খ্রিস্টাব্দে আমাদের চূড়ান্ত একটা পরাজয় হলো এবং ব্রিটিশদের হাতে আমরা চলে গেলাম বাংলা। এইটা আমাদের একটা লং টার্ম বলা যায়, যে প্রথম একটা লং টার্ম আমরা বহির্শক্তির দ্বারা আমাদের স্বাধীনতা ভুলুণ্ঠিত হলো। এই যে আমাদের প্রায় 3000 বছরের ইতিহাসে এই 1757 হচ্ছে সেই সময়টা যখন আমরা সত্যিকার অর্থে একটা বিদেশি শক্তির হাতে আমাদের স্বাধীনতা ভুলুণ্ঠিত হলো। এবং
পরবর্তীকালে আপনারা জানেন যে কিভাবে এই আপনার কি বলে এটাকে যে পরাধীনতা দীর্ঘায়িত হলো। এই দেশের হিন্দু মুসলমান সবাই মিলে 1857 সালে স্বাধীনতার একটা যুদ্ধ তারা ঘোষণা করেছিল এবং সেই যুদ্ধে আমরা প্রায় জিতেই গিয়েছিলাম। এদেশের হিন্দু মুসলমান সবাই একসাথেই কিন্তু সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু কিছু বিশ্বাসঘাতকদের কারণে সেটা ফাইনালি সেটা সফল হতে পারেনি। আরেকটা টেকনিক ইংরেজরা নিয়েছিল, সেটা হচ্ছে আমাদের ভেতরে বিভেদ তৈরি করা। সেই বিভেদ তৈরি করা সেটা কি ছিল? সেটা হলো এই প্রথম আমি যদি ঠিক মতো বুঝে থাকি যে মানে আপনার ন্যারেটিভ নির্মাণ করে, হেজিমনি তৈরি করে মানুষকে শাসন করা, তাকে তার কর্তৃত্বকে তার হরণ করে দেওয়া, এটা খুব সম্ভবত ব্রিটিশরাই প্রথম আমাদের এখানে করেছে। ওরা 1757 সালে আপনার আমাদের পরাজিত করেছে এবং তারা খুব সম্ভবত দিয়ানি লাভ করেছে, আমি যতটুকু মনে করতে পারছি 1793 খ্রিস্টাব্দে। তারও আগে 1784 খ্রিস্টাব্দে তারা কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেছে। আপনারা এখানেও একটা এশিয়াটিক সোসাইটি আছে, ওটা কিন্তু ওদের লিগেসি। এইটা প্রতিষ্ঠা করেছিল প্রিন্সেপ উইলিয়াম জোন্স, এবং তিনি ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারক। ওরা হাইকোর্টও তৈরি করেছিল। এবং শুধু তাই না, এই উইলিয়াম জোন্স ছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির গ্রাজুয়েট এবং সেই সময়ে 9টা প্রাচীন ভাষার উপরে তার অসাধারণ দক্ষতা ছিল। এটা এরকে মানে বলা হয় যে এটা একটা বিস্ময়, ভাষার বিস্ময়। তো তিনি কি বললেন দেখেন, তিনি দিলেন, ন্যারেটিভ তৈরি করলেন যে সংস্কৃত ভাষা যেটা হিন্দুদের ভাষা আর ইংরেজি ভাষা যেটা ইংরেজদের ভাষা, এই দুইটা ভাষা আসছে একই জায়গা থেকে, একই উৎস থেকে, ইন্দো ইউরোপিয়ান ভাষাগোষ্ঠী। আর এই যে আরবি ফার্সি, এগুলো হলো অন্য ভাষাগোষ্ঠী। অতএব ব্রিটিশ আর হিন্দু এরা আসলে আদতে ভাই ভাই, আর মুসলমানরা হলো বহিরাগত। এই যে বহিরাগত, মুসলমানের যে বহিরাগত, এই কনসেপ্টটা কিন্তু আসছেই মধ্যযুগ এই কলোনিয়াল পিরিয়ডে, এবং এটা ডেভেলপ করেছে এই আপনার ব্রিটিশ ইতিহাসবিদেরা, ইন্টেলেকচুয়ালরা। পরবর্তীকালে এটাকে সাবস্ক্রাইব করেছে এই আপনার ব্রাহ্মণ যেই গোষ্ঠীটা, যারা এই ব্রিটিশদের দ্বারা ফ্যাসিলিটেটেড ছিল, তারা এটাকে কনজিউম করে মূলত বাংলায় এমন একটা সিচুয়েশন তৈরি করা হলো যে মুসলমানরা আসছে বাইরে থেকে, তাদেরকে অপহরণ করে দেওয়া হলো এবং হিন্দুরা হলো মেইন স্ট্রিম হয়ে গেল। ফলে পরবর্তী নানান ঘাত প্রতিঘাতে আমরা জানি পরের ইতিহাসটা। 1947-এ আমরা একটা ভূখণ্ড পেলাম, কিন্তু সেটাও আমরা খুব বেশি দিন সেটা টেকে নাই। 1971 সালে আবার আমাদের এখানে হয়ে গেল, আরেকটা পরিবর্তন হয়ে গেল। তো এর ভেতর দিয়ে মূলত আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমাদের এই ভূখণ্ড একেবারে প্রাগৈতিহাসিক সময়কাল থেকে আধুনিক এই বর্তমান কাল পর্যন্ত এটা জিওগ্রাফিক্যাল, এটা একটা ডিস্টিংক্ট ভূখণ্ড। এটা সম্পূর্ণ ভৌগোলিক যেই বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য বিচারেই সে বাকি পূর্ব এবং পশ্চিম থেকে আলাদা। অনেকেই আমাদের ইতিহাসবিদদের কেউ এই ভূখণ্ডটাকে প্রাচীন ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখানোর চেষ্টা করেছিলেন, এবং আমরা দেখেছি যে আমাদের এখানে পাঠ্যপুস্তক লেখা হয়েছিল এই আইডিয়াকে, এই ন্যারেটিভকে প্রতিষ্ঠা করার জন্য, যে বাংলা ওয়াজ এ পার্ট অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া হুইচ ইজ কমপ্লিটলি বেসলেস অ্যান্ড বোগাস উইদাউট এভিডেন্স। আমরা এই ধরনের বয়ানকে কোনোভাবেই স্বীকৃতি দিতে পারি না। উই নিড এভিডেন্স।
এবং এই যে ভূখণ্ডটা, এইটা এখানকার মানুষেরা মূলত ছিল কৃষক, তারা ধান চাষি ছিল, তারা জেলে ছিল, তারা তাঁতি ছিল, তারা পশুচারণ করত। এই ধরনের কাজের ভিতর দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করেছে এবং তারা তাদের সংস্কৃতিকে নিজেরাই তৈরি করেছে। আলেকজান্ডারের মতো দুর্ধর্ষ বাহিনীও তাদের ভয়ে এই ভূখণ্ডে আসার সাহস পায়নি। আর দিল্লি বারবার চেষ্টা করেও এই ভূখণ্ডকে পদদলিত করতে পারেনি। বারবার চেষ্টা করে, হাজারবার তারা চেষ্টা করেছে, কিন্তু এই ভূখণ্ডকে তারা পদোন্নত করতে পারেনি। এবং আমরা দেখলাম যে 24-এও তারা হেরে গেল এবং হারতেই থাকবে, কারণ এই ভূখণ্ডের মানুষকে আসলে জোর করে শাসন করা যায় না। এটাই ইতিহাসের শিক্ষা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।